দরজার ওপাশে একজন সুন্দরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। মুন্না যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে দরজার পেছনে আড়াল করার। মুখটাও দরজার আড়ালে ঢেকে বলল, কি চাই এখানে? মেয়েটা স্পষ্ট গলায় বলল, আমি ভেতরে আসতে পারি? না না, পারেন না। মেয়েটি থতমতো খেয়ে বলল, আমার দরকার আছে, ভেতরে আসতেই হবে। আগে বলুন কি দরকার? অ্যাকচুয়ালি এই রুমে আমি ছিলাম, কিছুক্ষণ আগেই রুমটা চেঞ্জ করেছি। আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, যদি কাইন্ডলি একটু দরজা খুলতে দিতেন। মুন্না মেয়েটার মুখের উপর দরজা আটকে দিয়ে বলল, ওয়েট এ মিনিট। সে বিছানার দিকে চলে যায়। সে বিছানা থেকে টাওয়েলটা নিয়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে দরজা খুলতে চলে আসে। দরজা খুলে দিয়ে বলল, আসুন। মেয়েটি ভিতরে ঢোকে। মুন্না দরজা বন্ধ করে দাঁড়ায়। মেয়েটা এতক্ষণে ভালোভাবে খেয়াল করলো মুন্নার চেহারা নিষ্পাপ, বিশুদ্ধ মুখশ্রী, চোখে মুখে শুভ্রতা লেগে আছে। গায়ের রং দেখে মনে হচ্ছে গরুর দুধে কাঁচা হলুদ ও জাফরান মেশানো। সেই রঙের উপর কালো খোঁচা খোঁচা দাড়ি দেখে অনুভূত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটি। চোখে পানি এসে গেল ওর। বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পেটাতে লাগলো। হঠাৎ করে এরকম আবেগী হয়ে পড়ার কারণ বুঝতে না পেরে মাথা নিচু করে ফেললো মেয়েটি। মেয়েটার চোখের দিকে তাকিয়ে মুন্নার অস্থির লাগতে শুরু করছে। কেন যেন মেয়েটাকে সেই চিঠির মেয়েটা মনে হচ্ছে, যার চিঠি পড়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে তার। যখন উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করতে যাবে, তোমার নাম কি মধুমিতা, তার আগেই মেয়েটা বলল, হাই আমি ইভা। আশাহত হয়ে মাথা নিচু করে ফেললো মুন্না। মধুমিতা ছাড়া আর কারো দিকে তাকিয়ে সময় নষ্ট করার মানে ওকে ঠকানো। আপনার কি হারিয়েছে সেটা খুঁজে নিন, বলে সে ওয়াশরুমের দিকে চলে যায়। ইভা ভাবছে, নাম শুনে মুখ কালো করলো কেন ছেলেটা? কেউ পরিচিত হতে চাইলে নিজের নামটা বলতে হয়, সেই ভদ্রতাও কি নেই নাকি? মনে মনে নানান কথা ভাবতে ভাবতে ইভা নিজের হারানো জিনিসটা খুঁজতে লাগলো। লোকটার সাথে দুটো কথাও হলো না। এটাই প্রিয় অসুখ কিনা সেটা নিশ্চিত করার জন্যও তো কথা বলতে হবে। মন খারাপ করে রুম থেকে বের হয়ে এলো ইভা। ইভা নিজের বাড়িতে নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। বুকের ভেতর তোলপা শুরু হয়ে গেছে। এই ছেলেটাকে একেবারে প্রিয় অসুখের মতো দেখতে। ভালোবাসার জিনিসটা বুঝতে শেখার পর থেকে ও মনে মনে কল্পনা করত একটা ছেলে রাজকুমারের মতো জীবনে আসবে। ইভা প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ছেলেটার কথা ভাবত। কখনো দূরের কোনো পাহাড়ে হারিয়ে যেত তার সাথে, কখনো জ্বরের ঘরে কল্পনা করত ছেলেটা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটাকেও অসুখ বলে ডাকত। ছেলেটাকে দেখতে হুবহু সেই কাল্পনিক পুরুষটার মতো দেখতে। এটা কি করে সম্ভব? সত্যি কি সেই মানুষটার দেখা পেলাম আমি? যদি তাই হয় তাহলে সে আমার সাথে এরকম আচরণ কেন করলো? নিজের মনকে নিজেই প্রশ্ন করলে ইভা, ডায়েরিতে লিখতে হবে। কথাগুলো ভেবে সে উঠে যায়। সে ব্যাগটি নিয়ে যেই চেন খুলে ডায়েরিটা খোঁজে, দেখে ভেতরে ডায়েরি নেই। সে ব্যাগ খুলে সব জামা কাপড় বের করেও ডায়েরিটা পেল না। হঠাৎ করে বুকটা ছ্যাদ করে উঠল। ডায়েরি কোথায় গেল? চিন্তায় ভেঙে পড়লো ইভা। ডায়েরিটা কোথাও হারিয়ে গেছে। তারপরে মনে হলো সেদিন সিএনজিতে পাওয়ার ব্যাংক বের করার সময় ব্যাগ থেকে সবকিছু বের করতে হয়েছিল। ডায়েরিটা কোনোভাবে পড়ে যায়নি তো? ওহ শিট! মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লো ইভা। ডায়েরিটা হারিয়ে গেলেও বাঁচবে কি করে? সেটাতে তো এতদিনের কত জমানো কথা, কত চিঠি, কত স্মৃতি জমি আছে। গোসল থেকে বের হয়ে মুন্না বিছানার উপর বসলো। কম্বলের ভেতরে ঢুকে বালিশের নিচ থেকে ডায়েরি বের করলো। গতকালই ডায়েরিটা কুড়িয়ে পেয়েছে, কিন্তু ডায়েরির লেখাগুলো ওর রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুধুমাত্র ডায়েরির কয়েকটা চিঠি পড়েই মেয়েটার প্রেমে পড়ে গেছে মুন্না। ডায়েরি খুলে তৃতীয়বারের মতো প্রথম পৃষ্ঠাটা পড়তে আরম্ভ করলো। আমার একটা অসুখ আছে। অসুখটা হচ্ছে আমার প্রেমিক। সে আর সবার মতো ধরাশুঁই নয়, তাকে দেখলেই চেনা যায়। সে খুবই সহজ, কিন্তু ব্যাখ্যা করা কঠিন। আমার প্রেমিক শুধু ঠোঁট, পেট, কোমর এসবের জন্য পাগল হয় না। ও পাগল আমার মায়া ভরা দুটো চোখের জন্য। আমি জানি না এ চোখে আদৌ মায়া আছে কিনা, কিন্তু ও আমার চোখ দুটো বাধাই করে রাখতে চায়। ওর ভালো লাগে আমার হাত, আমার আঙ্গুল। যে আঙ্গুল কলম ধরতে জানে, কলমের শক্তিতে জয় করে নিতে পারবে হাজার হাজার মানুষের ভালোবাসা। আমি যতবার হেরে যাই ততবারই ও আমাকে অনুপ্রেরণা দেয়। এতটুকু পড়ে মুন্না হাসে। সে ডায়েরিটা নিয়ে উঠে বেলকনির দিকে চলে যায়। সে চেয়ারে বসে আবারও ডায়েরি খুলে। তাতে লেখা আছে, ছেলেটার চোখ জোড়া খুবই মায়াবী, মুখে চাপদাড়ি, আর ভ্রু দুটো অনেক ঘন, অনেক পরিষ্কার পরিপাটি। তবে ওর বেশি জামা কাপড় নেই। ওকে গোসলের পর অনেক স্নিগ্ধ দেখায়। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার নাড়লে এতটা মিষ্টি দেখায় যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ইচ্ছা করে আমার জ্বরের ঘরে দুর্বল হয়ে পড়া শরীরটা ওর উপর ছেড়ে দিয়ে বলি, আমাকে একটু ভালোবাসবে? আমার উষ্ণ ঠোঁট ওর ঠোঁটে রেখে একবার বলতে ইচ্ছা হয়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এতদূর পড়ার পর চোখ বন্ধ করে ফেললো মুন্না। প্রত্যেকটা বাক্য যেন ওকে ভেবে লিখা। সব বৈশিষ্ট্য পুরোপুরি ওর সাথে মিলে যাচ্ছে। মুন্না ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইভা ঘুমোচ্ছে, আর এমন সময় পাশে মুন্না শুয়ে ওর দিকে তাকিয়ে বলল, মধুমিতা আমি তো এসে গেছি রে পাগলি। তোমাকে অনেক খোঁজার পর পেলাম। এতদিন ধরে তুমি আমার অপেক্ষায় আছো। আমি যে তোমারই অপেক্ষায় ছিলাম, কিন্তু তোমার ঠিকানা জানি না, নাম জানি না। মুন্না ইভার কাছাকাছি গিয়ে ওর কপালে চুমু দেয়। আর তখনই ইভার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। তখন ইভার মা বাবা এসে ওর পাশে বসে বলল, কিরে মা, কি হয়েছে তোর? হঠাৎ এভাবে চিৎকার দিলি যে? না মা, সে আবারও আমার স্বপ্নে এসেছে। সে আমাকে অনেক
ভালোবাসে মা। বাবা বলল, চিন্তা করিস না মা, তোর ভালোবাসা সঠিক হলে তোর সাথে ওর দেখা হবে একদিন। এখন ঘুমিয়ে যা মা। ইভা ঘুমিয়ে যায় আর বাবা মা বের হয়ে যায়। প্রায় 15 দিন পর কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় ইভা। দেখে সেই ছেলেটা যাকে হোটেলে দেখেছে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, কেন নয়, আসুন। তারা দুজনে ভেতরে ঢোকে। সোফায় বসতে ইভার বাবা মা এসে বসে। বাবা বলল, বাবা তোমাকে তো চিনতে পারলাম না, কে তুমি? আর আমাদের বাসা কিভাবে চিনলে? আঙ্কেল, আমি হোটেল থেকে আপনার মেয়ের ঠিকানা নিয়ে আপনার বাসায় এসেছি। মা বলল, কোন হোটেল? মা, আমরা যে হোটেলে থেকে ভ্রমণে গেছি সেখানকার। বাবা বলল, ও তো বলো বাবা, কেন এলে? আসলে আমি আপনার মেয়েকে দেখার পর কেমন জানি মনে হলো বেশ পরিচিত। ডায়েরিটা বের করে বলল, আমার কেন জানি মনে হয় এই ডায়েরিটা আপনার। ডায়েরিটা দেখে ইভা হুট করে নিয়ে বুকের সাথে লাগিয়ে রাখে। মুন্না বলল, এটা কি তোমার মধুমিতা? কথাটি শুনেই ইভা মুন্নার চোখের দিকে তাকায় আর মুখ ফসকে বলে ফেলে, আমার প্রিয় অসুখ। কি মনে হয় আমি কি তোমার প্রিয় অসুখ হতে পারবো? হুবহু আপনার মতোই আমার স্বপ্নের অসুখ। আমিও যে আপনার ডায়েরি পড়ে বারবার সেই মানুষটির মায়ায় পড়ে গেছে মধুমিতা। ইভা তখনই মুন্নাকে জড়িয়ে ধরে। বাবা মা দুজনেই গলায় কাশি দেয়। বাবা বলল, অবশেষে তাহলে তো স্বপ্নের অসুখকে পেলি। মা বলল, তাহলে এখন তোদের একে অপরকে আপন করে নেবার পালা। হ্যাঁ আঙ্কেল, আমরা দুজনেই বিয়ে করতে চাই। দুজনার হাত মিলিয়ে দেয়। হাসি খুশি আর সুন্দর মিলনের মাঝে আমাদের গল্প এখানেই শেষ হয়।